আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং এই করোনা পরিস্থিতিতেও তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস এর উপরে ক্লাস পরিচালনা করব। তোমরা জানো অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস এই অধ্যায়টি আমরা দীর্ঘদিন যাবৎ পড়ে আসছি এবং তোমরা এও জানো যে এই চ্যাপ্টারের অনেকগুলো পার্ট। তো আজকে আমরা এই চ্যাপ্টারের সর্বশেষ অংশ অর্থাৎ ডিসোলিউশন অফ পার্টনারশিপ ফার্ম এর প্রথম ক্লাস অর্থাৎ নাম্বার 1 এক নাম্বার ক্লাস অংশীদারি কারবারের অবসায়ন। এই অংশীদারি কারবারের অবসায়ন নিয়ে আজকে ক্লাস নেব। তাহলে অংশীদারি ব্যবসায়ের বা কারবারের অবসায়ন বলতে কি বোঝায়? আমরা জানি অংশীদারি কারবার মানে হচ্ছে যেই কারবারের কমপক্ষে একের অধিক মালিক থাকবে বা অংশীদার থাকবে। তাহলে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন, ব্যাংকিং ব্যবসায় হলে সর্বোচ্চ 10 জন অংশীদার নিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসা পরিচালনা করা হয় তাকে অংশীদারি কারবার বলে। তাহলে অংশীদারি কারবার গঠন হয় 2 বা ততোধিক অংশীদার মিলে একটি চুক্তির মাধ্যমে তারা কারবার গঠন করে। এখন এই 2 বা ততোধিক অংশীদার আমরা ধরলাম এ বি সি 3 জন অংশীদার। এখন এই 3 জন অংশীদার একটি চুক্তির ভিত্তিতে তারা ব্যবসা শুরু করলো। তো এই 3 জনের মধ্যে সাধারণত অংশীদারি ব্যবসায় গঠিত হয় এবং পরিচালিত হয় পারস্পরিক সদ্বিশ্বাস এর উপর ভিত্তি করে। এখন পারস্পরিক সদ্বিশ্বাসের উপরে যে অংশীদারি ব্যবসায় গঠিত হয়, এই সদ্বিশ্বাসটা অনেক প্রতিষ্ঠান বা অনেক অংশীদার ধরে রাখতে পারে না, যার ফলে অংশীদারি কারবার খুব বেশি দিন রান করে বা খুব বেশি দিন টিকে এরকম নজির খুব কম। তো কাজেই যে কোনো কারণেই হোক বা যেভাবেই হোক, অংশীদারি কারবার যদি বিরূপ সাধন হয়, অবসায়ন হয়, তখন আমরা তার রেকর্ডিং প্রসেস কীরকম হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা এটা জেনে নিই যে অংশীদারি কারবারের অবসায়ন বা লিকুইডেশন বলতে কি বোঝায় বা ডিসোলিউশন বলতে কি বোঝায়। অ্যাকর্ডিং টু পার্টনারশিপ অ্যাক্ট 1932, অংশীদারি কারবারের আইন আমরা জানি 1932 সালের আইন। তাহলে 1932 সালের আইনে এই ডিসোলিউশন বলতে কি বোঝানো হয়েছে? The dissolution of partnership between all the partners of a firm is called the dissolution of a firm. তাহলে dissolution of partnership between all the partners, অংশীদারদের মধ্যে বা সমস্ত অংশীদারদের মধ্যে অংশীদারিত্বের অবসায়নটাই হলো অংশীদারি বিজনেসের অবসায়ন। তাহলে তারা কি বলতেছে যে কোনো প্রতিষ্ঠানের সকল অংশীদারগণের মধ্যে অংশীদারি সম্পর্কের পরিসমাপ্তিকে প্রতিষ্ঠানের বিলুপ সাধন বলা হয়। সকল অংশীদারদের মধ্যে যে সম্পর্ক, তো অংশীদারদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়া মানে অংশীদারি ব্যবসায়েরও বিচ্ছেদ হয়ে যাওয়া বা বিলুপ সাধন হয়ে যাওয়া। তাহলে যখন অংশীদারদের মধ্যে সবার মধ্যে অংশীদারির সম্পর্ক বিলুপ সাধন হবে, অংশীদারি ব্যবসারও বিলুপ সাধন। এখন অংশীদারি ব্যবসায় যদি বিলুপ সাধন হয়ে যায়, এখন এই বিলুপ সাধনটা 2টা সেন্স থেকে বলা যায়। একটা হচ্ছে ন্যারো সেন্স আর একটা হচ্ছে ব্রড সেন্স, ব্যাপক অর্থে। একটা হচ্ছে সংক্ষিপ্ত অর্থে। এই সংক্ষিপ্ত অর্থে হচ্ছে এই সেন্সটা, যে যখন সকল অংশীদারদের মধ্যে অংশীদারি সম্পর্ক বিলুপ সাধন হবে, সকল অংশীদার যেমন এ বি সি 3 জনেই তারা চাইতেছে এখন আর বিজনেস কন্টিনিউ করবে না। তো 3 জনের মধ্যে সম্পর্ক
ছিন্ন হয়ে গেল, অংশীদারি সম্পর্ক, ব্যবসা বিলোপ সাধন হয়ে গেল। এটা হলো এই সংজ্ঞা অনুযায়ী, এবং এটা ন্যারো সেন্স। আর ব্রড সেন্স, সাধারণ অর্থে যদি এই তিনজন অংশীদারের মধ্যে যে কোনো একজন অংশীদার অবসর গ্রহণ করে, তাহলেই কিন্তু অংশীদারি ব্যবসার বিলোপ সাধন হয়। সেটা কিভাবে? যেমন আমরা রিটায়ারমেন্ট চ্যাপ্টারে দেখেছি। তাহলে রিটায়ারমেন্ট চ্যাপ্টারে আমরা মনে করো বি অংশীদার অবসরে যাচ্ছে, তাহলে এ এবং সি তারা যদি নতুন মানে ব্যবসাটা কন্টিনিউ করে, তাহলে আগে যে বিজনেস ছিল এ বি সি, তিনজন অংশীদার ছিল, তাদের মধ্যে একটা চুক্তি ছিল হয়তো 3:2:1। এখন নতুন অংশীদার হলো এ এবং সি, দুইজন অংশীদার, এবং তাদের মধ্যে মনে করো 3:2 অনুপাত। আসলে এই বিজনেস আর এই বিজনেস কিন্তু আলাদা। বলা যায় অংশীদারদের মধ্যে একজন অংশীদারও যদি অবসরে যায়, অথবা দেউলিয়া হয়, অথবা মারা যায়, তাহলেই ওই অংশীদারের ব্যবসায় বিলোপ সাধন হয়। তারপরে রিমেইনিং পার্টনার্স যারা আছে, তারা যদি আবার নতুন করে বিজনেসটা চালু করে, নতুন করে বিজনেসটা কন্টিনিউ করে, তাহলে এটা আসলে হিসাবে নতুন বিজনেস। কারণ এই বিজনেসের অংশীদার তিনজন, এই বিজনেসের তাদের প্রফিট রেশিও 3:2:1, আর এই বিজনেসের অংশীদার দুইজন, তাদের রেশিও হচ্ছে 3:2। তাহলে এইটা আলাদা বিজনেস, এটা আলাদা বিজনেস। একজন অংশীদার বিলোপ সাধনের মাধ্যমে আগের বিজনেসের বিলোপ সাধন হয়ে গেছে। এখন এদের মধ্যে এক্সিস্টিং শেয়ার পার্টনারদের মধ্যে আবার দুইজন নতুন বিজনেস করতেছে, নতুন নামে, নতুন চুক্তিতে। এই জন্য ব্যাপক অর্থে বলা যায় অংশীদারদের মধ্যে একজন রিটায়ারমেন্টে গেলে, বিলোপ অথবা মারা গেলে, অথবা দেউলিয়া হয়ে গেলে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হয়ে যায়। আর সংক্ষিপ্ত বা ন্যারো অর্থে হচ্ছে অংশীদারদের মধ্যে সকল অংশীদার যদি তাদের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক ছিন্ন করে, তখন অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হয়। অর্থাৎ এ বি সি তিনজন অংশীদারই এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিজনেস কন্টিনিউ করবে না, একেবারেই বন্ধ। তাহলে আজকে আমরা মূলত এই সিচুয়েশনটাই দেখব, যে যখন সমস্ত অংশীদার মিলে সিদ্ধান্ত নেয় যে তারা অংশীদারি ব্যবসায় পরিচালনা করবে না, একেবারে স্টপ, তখন আমরা হিসাব রক্ষণ পদ্ধতিটা কিরকম হবে। আচ্ছা, অবলোপিত অংশীদারি কারবারের হিসাব নিষ্পত্তি পদ্ধতি। অবলোপিত অংশীদারি কারবারের হিসাব নিষ্পত্তি পদ্ধতি, মেথড অফ সেটেলমেন্ট অফ অ্যাকাউন্টস অফ ডিসলভ পার্টনারশিপ। তাহলে আমরা ধরলাম এ বি সি তিনজনের, তারা একটা অংশীদারি ব্যবসায় কন্টিনিউ করতেছিল, এবিসি। এখন এই অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন হয়ে গেল। তাহলে এখন কিভাবে এর হিসাব নিষ্পত্তি করবে তার কিছু আমাদের এখানে গাইডলাইনের এখন 1 নম্বর হচ্ছে যাবতীয় লোকসান প্রথমে লাভ হতে, পরে পুঁজি হতে, এবং এতেও না কুলালে অংশীদারগণ ব্যক্তিগতভাবে মুনাফা ভোগের অনুপাতে অবশ্যই পূরণ করবে। এক্ষেত্রে মূলধন ঘাটতি, ক্যাপিটাল এফিসিয়েন্সি লোকসান হিসেবে গণ্য হবে। সাধারণত একটা ব্যবসায় যদি লাভ করতে থাকে, তাহলে কিন্তু সেই ব্যবসাটা পুরোপুরি বিলোপ সাধন হয় না। যে এবিসি তিনজন অংশীদার একটা ব্যবসা লাভ করতেছে, অনেক লাভবান হচ্ছে, তো এর মধ্যে কোনো একজন অংশীদার যদি কোনো কারণে রিটায়ারমেন্টে যায় অথবা মারা যায়, তাহলে বাকি দুজন অংশীদার কিন্তু স্বাভাবিকভাবেই সেই ব্যবসাটা কন্টিনিউ করবে।
কিন্তু যদি দেখা যায় যে একটা ব্যবসায় দীর্ঘদিন যাবত লস করতেছে, 1 বছর 2 বছর 3 বছর লস করতেছে, তখনই সাধারণত সমস্ত অংশীদার মিলে সিদ্ধান্ত নেয় যে না, এই বিজনেসটা আর কন্টিনিউ করা হবে না। দেখা যায় যে সকল অংশীদারি ব্যবসায় সমস্ত পার্টনাররাই একসাথে সিদ্ধান্ত নেয় যে এই ব্যবসা কন্টিনিউ করবো না, তার মানে ওই ব্যবসাটা দীর্ঘদিন যাবত লস করে আসতেছে, এটাই স্বাভাবিক ব্যাপার হয়। তার মানে লসের একটা বড় ব্যালেন্স থাকে। এখন লসের ব্যালেন্স থাকলে সেই লসগুলা পরিশোধ করার জন্য, অর্থাৎ দেখা যায় লস কখন হয়, আমার দেখা যায় অ্যাসেট আছে 20,000 টাকা, আর লায়াবিলিটি, এদিকে লায়াবিলিটি আছে মনে করো 20,000। কিন্তু দেখা যায় এই যে অ্যাসেট আমরা 20,000 দেখাচ্ছি, এখানে অনেক কাল্পনিক অ্যাসেট আমরা দেখাই অ্যাসেট এবং লায়াবিলিটি মিলানোর জন্য, কিন্তু যেগুলো আদৌ অ্যাসেট থাকে না। যখন একটা প্রতিষ্ঠান লস করে, যেমন লাভ লোকসান হিসাবের ডেবিট ব্যালেন্স আমরা সম্পত্তি হিসেবে দেখাই। এখন লাভ লোকসান হিসেবে ডেবিট ব্যালেন্স তো আমার ক্ষতি, এখন ক্ষতিটা আমি সম্পত্তি হিসেবে দেখে অ্যাসেট এবং লায়াবিলিটি মিলিয়ে দিচ্ছি, কিন্তু আসলে তো এটা অ্যাসেট না। তো এই ধরনের যেগুলো লুজিং কনসার্ন, এগুলোতে অনেক ধরনের সম্পত্তি থাকে যেগুলো আসলে সম্পত্তি না। তো এই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান যখন অবলোপন হয়ে যাবে, বিলোপ সাধন হয়ে যাবে, তখন এই যে লায়াবিলিটিগুলো কীভাবে মিটাবে। মনে করো একটা প্রতিষ্ঠানের নর্মাল অ্যাসেট আছে 10,000 টাকা, আর লাভ লোকসান হিসেবে ডেবিট ব্যালেন্স আছে 10,000 টাকা, তাহলে তার টোটাল অ্যাসেট 20,000, এখানে নর্মাল লায়াবিলিটি আছে 15,000, আর ক্যাপিটাল আছে 5,000, মানে 20,000। এখন এইটা তো কোনো সম্পত্তি না, এখন বিলোপ সাধন হয়ে গেলে এটা কোনো কাজে আসবে না। তাহলে আমার নর্মাল অ্যাসেট আছে 10,000, এখন 10,000 টাকা অ্যাসেট, কিন্তু আমি এখন এই 10,000 টাকা অ্যাসেট বিক্রি করলে 10,000 টাকা পাবো না, এখান থেকে এটা বিক্রি করে পাইলাম মনে করো 7,000 টাকা, কিন্তু আমার এদিকে লায়াবিলিটি পরিশোধ করার মতো লায়াবিলিটি আছে 15,000 টাকা, শুধু এক্সটার্নাল লায়াবিলিটি, আর ক্যাপিটাল আছে আরো 5,000 টাকা মালিকের। তাহলে আমার সম্পদ আছে 7,000 টাকা মাত্র। তাহলে এখন কিভাবে পরিশোধ করব? আমরা জানি অংশীদারি ব্যবসায়ের লায়াবিলিটি কিন্তু অসীম, অর্থাৎ একটা কোম্পানির যেমন লায়াবিলিটি সীমিত, শেয়ার সংখ্যা দ্বারা সীমিত, কিন্তু অংশীদারি ব্যবসায় কিন্তু লায়াবিলিটি হচ্ছে অসীম, অর্থাৎ আমার ব্যবসায়ের টাকা দ্বারা পরিশোধ করতে হবে দায়, ব্যবসায়ের টাকা দ্বারা যদি পরিশোধ করা না যায় তাহলে ব্যক্তিগত টাকা দ্বারা পরিশোধ করতে হবে। তাহলে এখন আমরা কি করব? অবলোপিত অংশীদারি কারবারে হিসাব নিষ্পত্তির পদ্ধতিতে 1 নাম্বার হচ্ছে বলছে যাবতীয় লোকসান প্রথমে লাভ হতে পরে পুঁজি হতে এবং না কুলালে অংশীদারগণ, আমরা সংক্ষেপে লিখি ব্যক্তিগত তহবিল হতে পরিশোধ করবে। তাহলে এই যে লোকসান, দীর্ঘদিন যাবত লোকসান হচ্ছে, লোকসান হওয়ার কারণে দেখা যায় আমার লোকসানের ব্যালেন্স আমি অ্যাসেট হিসেবে দেখাইতেছি, অন্যদিকে আমার লায়াবিলিটি আছে। তো অ্যাসেট লোকসানের ব্যালেন্স আমার কোনো এটা থেকে কোনো বেনিফিট পাইতেছি না, কিন্তু আলটিমেটলি আমার লায়াবিলিটি কিন্তু পরিশোধ করতে হবে। কাজেই এই লায়াবিলিটি পরিশোধ করবো আমি থেকে যাবতীয় লোকসান প্রথমে লাভ হতে, যদি আমার লাভের ওই বছর কোনো লাভ হয় তাহলে ওই লাভ থেকে আমি পরিশোধ করবো, আর ওই লাভের ব্যালেন্সে যদি আমার লাভ নাই থাকে অথবা খুব সীমিত হয় ওই বছর,
তাহলে আমার পুঁজি থেকে সেই লোকসানের ব্যালেন্স পূরণ করতে হবে। এখন পুঁজিও যদি না কুলায় তখন আমার ব্যক্তিগত তহবিল, অর্থাৎ আমি সংক্ষেপে লিখছি অংশীদারগণ তাদের ব্যক্তিগত টাকা থেকে ওই লায়াবিলিটি পরিশোধ করবে। তাহলে লাভ হতে দেন, পুঁজি হতে দেন ব্যক্তিগত তহবিল থেকে। 2 নম্বর হচ্ছে উক্ত লোকসান পূরণের জন্য অংশীদারগণ কর্তৃক প্রদত্ত অর্থ সহ প্রতিষ্ঠানের যাবতীয় সম্পত্তি নিম্নলিখিতভাবে এবং ক্রম অনুসারে ইন দ্য ফলোইং ম্যানার অ্যান্ড অর্ডার প্রয়োগ করতে হবে। এখন এই যে লায়াবিলিটি পরিশোধ করবে, এই লায়াবিলিটি পরিশোধ করার ক্ষেত্রে কার লায়াবিলিটি, কোন লায়াবিলিটি আগে পরিশোধ করবে, তারপরে কোন লায়াবিলিটি পরিশোধ করবে, সেইটার অর্ডারটা হচ্ছে আমি সংক্ষেপে লিখতেছি, বই যাদের আছে এখানে দেখে নেবা। ইন দ্য ফলোইং ম্যানার অ্যান্ড অর্ডার। নিম্নলিখিত ক্রম অনুসারে দায় পরিশোধ করতে হবে। ক নাম্বার হচ্ছে তৃতীয় পক্ষের নিকট প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের জন্য সর্বপ্রথম তৃতীয় পক্ষের নিকট প্রতিষ্ঠানের ঋণ সেটা পরিশোধ করতে হবে। তারপর অংশীদারগণ পুঁজির অতিরিক্ত অগ্রিম বাবদ যে অর্থ দিয়েছে তা আনুপাতিক হারে তৃতীয় পক্ষের ঋণ পরিশোধ করার পরে যদি আমার অর্থ থাকে সেইগুলো আমরা পরিশোধ করবো কাদেরটা, অংশীদারগণ পুঁজির অতিরিক্ত যে অর্থ দিয়েছে তা আনুপাতিক হারে। অংশীদারগণ মূলধনের অতিরিক্ত দেখা যায় অনেক সময় অংশীদারদের লোন, মনে করো এ বি সি 3 জন অংশীদার, এ বি সি 3 জন অংশীদারের ক্যাপিটাল আছে, কিন্তু বি ক্যাপিটালের অতিরিক্ত আরো কিছু লোন ব্যবসায় দিছে, অর্থাৎ অংশীদারগণ বি এর কাছ থেকে কিছু লোন নিছে, ঋণ নিছে। তাহলে এই যে পুঁজির অতিরিক্ত যে অর্থ কোনো অংশীদার যদি দিয়ে থাকে সেটা তারপরে পরিশোধ করতে হবে। তাহলে প্রথম হচ্ছে এক্সটার্নাল পার্টি, তারপরে ইন্টারনাল পার্টি, ইন্টারনাল লায়াবিলিটি আদার দেন ক্যাপিটাল। তারপর অংশীদারগণ মূলধন বাবদ যে অর্থ প্রদান করেছে তা আনুপাতিক হারে। অংশীদারদের মূলধন পরিশোধ করতে হবে। এরপরে যদি কোনো টাকা থাকে, এ সকল অর্থ পরিশোধ করার পরে কোনো অর্থ উদ্বৃত্ত থাকলে তা অংশীদারগণের মধ্যে তাদের লাভের অংশের অনুপাতে বন্টন করা হবে। যদি থাকে অতিরিক্ত অর্থ অংশীদারগণের মধ্যে লাভের অনুপাতে বন্টন হবে। তাহলে আমার অংশীদার পার যদি বিলুপ সাধন হয়ে যায়, সর্বপ্রথম তৃতীয় পক্ষের নিকট হতে ঋণ, সেটা মনে করো অ্যাকাউন্টস পেয়েবল হোক, নোটস পেয়েবল হোক, অথবা তৃতীয় পক্ষের পক্ষ থেকে কোনো লং টার্ম লায়াবিলিটি হোক, অর্থাৎ বহির্দায় যেগুলো, এইগুলো পরিশোধ করতে হবে। তারপর অংশীদারদের
পুঁজি অর্থাৎ মূলধনের অতিরিক্ত বা মূলধন ছাড়া অন্য কোনো লায়াবিলিটি থাকলে সেগুলো পরিশোধ করতে হবে। তারপর যদি আমার ব্যালেন্স থাকে অংশীদারগণের মূলধন পরিশোধ করতে হবে। মূলধন পরিশোধ করার পরেও যদি কোনো অর্থ থাকে তাহলে অংশীদারদের মধ্যে সেই অংশটা লাভ লোকসান বন্টন অনুপাতে বন্টন করা হবে। 3 নম্বর, অংশীদারি প্রতিষ্ঠানের দেনা অর্থাৎ অংশীদারগণের যৌথ দেনা থাকলে এবং কোনো অংশীদারের স্বতন্ত্র দেনা থাকলে প্রতিষ্ঠানের সম্পত্তি দ্বারা প্রথমে যৌথ দেনা অর্থাৎ প্রতিষ্ঠানের দেনা পরিশোধ করতে হবে, অথবা কোনো উদ্বৃত্ত থাকলে তা দ্বারা অংশীদারগণের স্বতন্ত্র দেনা মেটাতে হবে। অংশীদারি ফার্মের মনে করো 3 জন অংশীদার ABC। এখন এই দায় অনেক সময় ব্যবসায়ের দায় হতে পারে, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, অথবা ব্যবসায় ঋণ নিছে কোনো ব্যাংক থেকে। এইভাবে ব্যবসায়িক দায় সম্মিলিত সবার দায়, এরকম দায় থাকতে পারে। আবার অনেক সময় কোনো নির্দিষ্ট ব্যক্তি তার ব্যক্তিগত দায়ও থাকতে পারে, যে সে মনে করো কারো কাছ থেকে লোন নিয়েছে, সে ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিছে যে আমি যদি ব্যবসায় তোমার দায় পরিশোধ করতে না পারে তাহলে আমি ব্যক্তিগতভাবে তোমার দায় পরিশোধ করব। এইভাবে ব্যক্তিগতভাবে কেউ যদি লায়াবিলিটি নিয়ে থাকে তাহলে প্রথমে ব্যবসায়িক দায়, সবার দায় যেগুলো কমন দায় সেগুলো আগে পরিশোধ করা হবে, তারপর অর্থ থাকলে ব্যক্তিগত দায় পরিশোধ করা হবে। তাহলে আমরা অবলোপন বা অবলোপিত অংশীদারি কারবারের হিসাব নিষ্পত্তির পদ্ধতি আমরা দেখলাম, কারা অগ্রাধিকার পাবে বা কোনগুলোকে আগে পরিশোধ করতে হবে, তারপরে কোনগুলোকে পরিশোধ করতে হবে। এরপর এই রেজুলেশন বা অবলোপন এটা হিসাব রক্ষণ করার জন্য দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আমেরিকান সিস্টেম আর একটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম, বা যেটাকে বলা হয় ট্রেডিশনাল সিস্টেম। তো পার্টনারশিপের আমরা এর আগে যেই অধ্যায়গুলো পড়েছি সবগুলোতে আমরা ব্রিটিশ সিস্টেম পড়েছি, এখানে আমরা ব্রিটিশ সিস্টেমটাই দেখব। ব্রিটিশ নিয়মে অবসায়নের হিসাব রক্ষণ পদ্ধতি। এই ব্রিটিশ নিয়মে অবসায়ন এর সময় আমাদের থেকে 3টা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। একটা হচ্ছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, আদায়করণ হিসাব, দুই নম্বর হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তিন নম্বর হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে অবসায়নের সময় এই 3টা অ্যাকাউন্ট আমাদের ওপেন করতে হয়, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট হচ্ছে, মনে করো একটা প্রতিষ্ঠানে আমরা বললাম ABC 3 জন পার্টনার, তারা বিজনেস কন্টিনিউ করতেছিল, তারা হয়তো 2015 সাল থেকে কন্টিনিউ করতেছে, আজকে 2020 সাল। এখন 2020 সালের 31 ডিসেম্বর তারা সিদ্ধান্ত নিল যে না, আমরা আর বিজনেস কন্টিনিউ করব না। তাহলে এই যে আজকে পর্যন্ত তাদের কিন্তু কিছু অ্যাসেট আছে এবং কিছু লায়াবিলিটি আছে। তাহলে এই অ্যাসেটগুলো আমরা যখন যদি বিজনেসটা এখন ক্লোজ করে দিই, তাহলে এই অ্যাসেটগুলো আমরা কী করবো? এই অ্যাসেটগুলো আমরা বিক্রি করে ফেলবো, বিক্রি করে টাকা আমরা টাকাতে কনভার্ট করব, তারপরে এই টাকাটা দিয়ে আবার আমি লায়াবিলিটি পরিশোধ করব। তাহলে এই যে আমার বিজনেসের সমস্ত অ্যাসেট
বিক্রি করে আমি যে টাকায় কনভার্ট করতেছি এইটা হচ্ছে আমার আদায়করণ হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমার ডিসোলিউশনের আমার অবসরণের মূল অ্যাকাউন্টটাই হবে আদায়করণ হিসাব। তারপর আমার সবকিছু অ্যাডজাস্টমেন্ট করার পরে আমার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অর্থাৎ বর্তমানে পার্টনারদের দাবি কত, কোন পার্টনারের মূলধন কত সেটা আমরা নির্ণয় করব, এবং এই রিয়ালাইজেশন করার দ্বারা আমি ক্যাশ পাচ্ছি, পরিশোধ করার দ্বারা ক্যাশ কমে যাচ্ছে। তাহলে আমার একটা ক্যাশ অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যে আমি বিক্রি করে ক্যাশ পাইতেছি, আমার ক্যাশ বাড়তেছে, আবার লায়াবিলিটি পরিশোধ করার দ্বারা ক্যাশ কমতেছে। তাহলে এই অ্যাকাউন্টগুলো আমাদের এই রিয়ালাইজেশনের সময় অবসায়নের সময় তৈরি করতে হবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে একটা প্র্যাকটিক্যাল অঙ্ক দেখব। প্র্যাকটিক্যাল অঙ্ক দেখলে আমাদের এই অবসায়নের পুরো পদ্ধতিটা আরও বেশি ক্লিয়ার হবে। তো যেহেতু আজকে যদি আমরা অঙ্ক শুরু করতে চাই তাহলে অনেক লম্বা সময় লাগবে, এক ক্লাসে শেষ করা যাবে না। এই জন্য আমরা আজকে আর কোনো অঙ্ক দেখব না। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ অবসায়নের অঙ্ক দেখব, এবং হয়তো আমরা একটা বা দুইটা অঙ্ক করানোর পরে আমরা নতুন অধ্যায় শুরু করব। আমরা দীর্ঘদিন পার্টনারশিপ করতেছি, আমরা এরপরে নতুন চ্যাপ্টারে চলে যাব। আশা করি তোমরা ভালো থাকবা, পড়াশোনা নিয়মিত করবা, এবং নিজেও সুস্থ থাকার চেষ্টা করবো, আমাদেরকেও সুস্থ রাখার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।